আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথনে। কি ছিল সেই ফোন কল রেকর্ডে জানিয়ে এত আতঙ্ক? ঘটনাটা শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির সময়ের। কেন হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো দেশের সবচেয়ে সংবেদনশীল গোয়েন্দা ইউনিটের প্রধানকে? সবচেয়ে বড় প্রশ্ন, নিজেদের বাঁচাতেই কি ফাঁদে ফেলা হলো এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল হাসানকে? আজ তুলে ধরব নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের দাবি অনুযায়ী সেই রহস্যের ভেতরের গল্প। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, 2024 সালের 6 আগস্ট অর্থাৎ এর আগের দিন 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, দিল্লি চলে গেছেন এবং সেই হিসাবে 6 আগস্ট দেশে তখন কোনো সরকার নেই, অর্থাৎ কার্যত ক্ষমতার শূন্যতা তখন। এই সময়ই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডেকে পাঠিয়েছেন এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল হাসানকে, যিনি বর্তমানে আটক এবং অবসরপ্রাপ্ত। এবং খুব শান্ত কণ্ঠে, শান্তভাবে সেনাপ্রধান তাকে জানিয়ে দেন তাকে মানে জিয়াউল হাসানকে অবসর দেওয়া হচ্ছে। তিনি হতচকিত হয়ে গেলেও এর আসলে কোনো সান্ত্বনামূলক কোনো জবাব আসলে ছিল না। প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটি পদ থেকে হঠাৎ জিয়াউল হাসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা ওই সময়ে মানে তখন কে নিল, যখন দেশে কার্যত সরকার নেই? ঊর্ধ্বতন কে এই ফাইলটা ক্লিয়ার করলো? এই প্রশ্নটা কিন্তু থাকে। এনটিএমসি মানে হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যেখানে থাকে দেশের সবচেয়ে গোপন ফোন রেকর্ড, গুরুত্বপূর্ণ নজরদারি তথ্য এবং সংবেদনশীল যোগাযোগের ডাটাবেস। নর্থ ইস্ট নিউজের দাবি, কতিপয় সিনিয়র সেনা কর্মকর্তার মধ্যে একটা ভয় কাজ করছিল। তো ভয়টা কি বা ভয়টা কেন? ভয়টা এই জন্যে যে তাদের নিজেদের মধ্যেকার ফোন আলাপ, কারো কারো, সকলের নিশ্চয়ই নয়, নিজেদের মধ্যেকার যোগাযোগ, মানে তাহলে নিশ্চয়ই ওই ফোন আলাপ, ওই যোগাযোগ আপত্তিকর, বিপজ্জনক, পরিকল্পনা করে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক হতে পারে। তা না হলে কেন ভয় পাবেন তারা? এখানেই আসলে প্রশ্নটা ওঠে যে আচ্ছা, এমন কিছু কি রেকর্ড হয়েছিল যেটা শেখ হাসিনাকে মানে তৎকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর পেছনে সক্রিয় কাজ করছিল, সক্রিয়ভাবে, অথবা বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিল? এবং যদি সেই রেকর্ড বাইরে আসে, তাহলে কি তারা নিজেরাই মানে যারা এই কথাগুলো বলেছেন নিজেদের ভিতরে, তারা আইনের মুখোমুখি হবেন, হতে বাধ্য হবেন, ফৌজদারি মামলায় জড়িয়ে যেতে পারেন, এরকম আতঙ্ক? তা না হলে কেন? এই প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের মনেও যাচ্ছে। অনুসন্ধানী প্রতিবেদনের ভাষ্য হচ্ছে যে আসলে এখান থেকেই বা এই প্রশ্ন থেকেই সন্দেহের সূচনা বা শুরু। এনটিএমসি প্রধান জিয়াউল হাসানই কি তাহলে হয়ে উঠেছিলেন ওই কতিপয় সেনা কর্মকর্তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি, বড় হুমকি? কারণ তার কাছে সবকিছু, তিনি যদি এগুলো ফাঁস করে দেন তাহলে তাদের জন্য বিপদ আসতে পারে, এরকম একটি বিষয়। অতএব 6 আগস্ট শুরুতেই বললাম, সেনাপ্রধান তাকে ডেকে অব্যাহতির বা অবসরের বার্তা দিলেন। তার মানে 6 আগস্ট মিলে গেল জোরপূর্বক অবসর, বাধ্যতামূলক অবসর বলতে পারেন। এবং ঠিক তার পরের রাত মানে পরদিন রাতে মানে 7 আগস্ট ডিজিএফআই এর একটি দল, মানে ডিজিএফআই এর সিটি ইন্টেলিজেন্স ব্যুরোর কাউন্টার টেরোরিজম ইউনিটের ব্রিগেডিয়ার তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে, যিনি বর্তমানে সামরিক হেফাজতে রয়েছেন, মেজর জেনারেল হাসানকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়, মানে জিয়াউল হাসানকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? তাকে নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায়,
যেখানে ডিজিএফআই এর মেস রয়েছে, সেই মেসের একটি কক্ষে, সম্ভবত 604 নম্বর কক্ষে তাকে নিয়ে যাওয়া হয়। এখন দেখা যাক সেখানে কি হয়েছে। সেখানে একাধিক স্তরের এনটিএমসি পাসওয়ার্ড চাওয়া হয়েছে তার কাছে, মানে এই নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি। তার কাছ থেকে সংবেদনশীল ডাটায় অ্যাক্সেস পাওয়ারও চেষ্টা করা হয়েছে, কিন্তু নর্থ ইস্ট বলছে তাদের এই চেষ্টা সফল হয়নি। মানে ডিজিএফআই এর যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের যে টিমটা নিয়ে গেছে তাকে, তাদের চেষ্টা সফল হয়নি। মানে তারা এই যে পাসওয়ার্ড চাচ্ছিল, অ্যাক্সেস চাচ্ছিল, সেটাই তারা করতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে না দেবার বিষয়ে অনড় ছিলেন এনটিএমসি প্রধান, মানে তৎকালীন জিয়াউল হাসান। অন্যদিকে একদিন বা দুদিন পরেই মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল হাসান দেশ ছাড়ছিলেন, দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন। এটিও নাটক বলে দাবি করছে নর্থ ইস্ট নিউজ। এর এক সপ্তাহ পর 15 আগস্ট সন্ধ্যায় জিয়াউল হাসানকে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা, মানে ডিবি যেটা, ডিটেকটিভ ব্রাঞ্চ, তার কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে গুম ও হত্যার একাধিক অভিযোগ আনা হয়। নর্থ ইস্ট নিউজ লিখছে 2009 থেকে 2014 সালের মধ্যে মেজর জেনারেল হাসান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে, মানে যেটাকে র্যাব আমরা বলি, এর অপারেশনসের উপপরিচালক ছিলেন তিনি। গোয়েন্দা পরিচালক হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এই লম্বা সময় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বাংলাদেশে বিদেশি বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত যেসব ব্যক্তি, সংগঠন, সংস্থা এবং বিশেষ করে উলফার কার্যকলাপ, এগুলো নির্মূলে তিনি ভূমিকা রেখেছিলেন, চেষ্টা করেছিলেন, নেতৃত্ব দিয়েছেন জিয়াউল হাসান। এবং বলা হচ্ছে যে বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মানে এর আগেও আমরা একটা কন্টেন্টে জেনেছি যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগসূত্র রয়েছে, এরকম অভিযোগ আছে। জিয়াউল হাসান এইরকম একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে হাসিনুর রহমানের যে যোগসূত্র রয়েছে, এই সংক্রান্ত তদন্ত তিনি করেছিলেন, তদন্তে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এর মধ্যে বেশ কয়েকটি বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, পাকিস্তানের আইএসআই এবং মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলত বলে জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ। আসলে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তার চক্ষুশূল হয়ে ওঠেন জিয়াউল হাসান। গত বছরের 22 সেপ্টেম্বর জিয়াউল হাসানকে নেওয়া হয় ঢাকার ধানমন্ডি এলাকার একটি সেফ হাউসে। সেখানে আইসিটির তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল পুলিশ তদন্তকারীদের উপস্থিতিতেই তাকে, মানে জিয়াউল হাসানকে, শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষী হবার জন্য চাপ দেওয়া হয় বা চাপ দেয়। রাষ্ট্রের সংবেদনশীল তথ্য আদায়ে বলপূর্বক চেষ্টা করা হয়। আপনারা বুঝতে পারছেন বলপূর্বক চেষ্টা করা মানে কি? তাকে বলা হয় রাষ্ট্রের পক্ষে সাক্ষী হয়ে যান শেখ হাসিনা এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিন। এজন্য তাকে প্রলোভন দেয়া হয়। কি প্রলোভন? বিদেশে নিরাপদে স্থানান্তরের ব্যবস্থা, মানে পুরোপুরি সেফ লাইফ, সেফ এক্সিট, কোনো ঝুট ঝামেলা নেই। আর যদি না মানলে পরিবারকে হুমকি দেওয়া হয়। তার স্ত্রীকে দুর্নীতি মামলায় জড়ানোর, গ্রেফতারের হুমকি দেওয়া হয়। ছেলেদের চাকরিচ্যুতি এবং গ্রেফতারের হুমকি দেওয়া হয়। বলা হয় রাজি না হলে তার সন্তানরা অনাথ হয়ে যাবে বা যেতে পারে। নর্থ ইস্টের দাবি মেজর জেনারেল হাসান আটক এবং অবসরপ্রাপ্ত বা বরখাস্ত যাই বলি না কেন, মেজর জেনারেল হাসান এই প্রস্তাবটাও প্রত্যাখ্যান করেছেন। অনেক চেষ্টা করে তাকে রাজি করাতে না পেরে শেখ হাসিনার সাথে একটি অসম্পূর্ণ ফোনালাপের নির্বাচিত অংশ, মানে তার সম্পাদনা করে রেকর্ড করে তাকে প্রধান অভিযুক্ত করা হয়। এরকম দুই একটি ক্লিপ কিন্তু আমরা অনেকেই শুনেছি সোশ্যাল মিডিয়ায়।
প্রশ্ন করতে পারেন কেন জিয়াউল হাসানকেই টার্গেট করা হলো। ওই যে আগে বললাম, কারণ তার হাতেই ছিল দেশের সবচেয়ে স্পর্শকাতর কল রেকর্ডগুলো, যোগাযোগের যে ডাটাবেস গুলো নিয়ে সমস্যা হতে পারে, যারা নিজেদেরকে ক্ষমতাচ্যুতির পেছনে সক্রিয় রেখেছিলেন বলে ধারণা করা হয় বা অভিযোগ করা হয় তাদের। আর যদি সত্যিই সেখানে আপনার থেকে থাকে কোনো গোপন পরিকল্পনার ইঙ্গিত বা ষড়যন্ত্রের ইঙ্গিত, কোনো অভ্যন্তরীণ আপত্তিকর সমন্বয়ের প্রমাণ, মানে ওই কল রেকর্ডগুলোর মধ্যে, আর তাতে যদি জড়িয়ে যান কর্মকর্তাদের, মানে সেনা কর্মকর্তাদের কেউ কেউ, এই জন্যই কি আসলে সেই তথ্য হয়ে উঠেছিল তাদের জন্য সবচেয়ে বড় হুমকি এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিলেন জিয়াউল হাসান নিজে? বলা হচ্ছে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি, মানে জিয়াউল হাসান, যাদের একাধিক অনিয়ম উন্মোচন করেছেন, তদন্তে সাক্ষী দিয়েছেন, যাদের বিরুদ্ধে সক্রিয় ছিলেন, যাদের অনিয়ম দুর্নীতি উদ্ঘাটন করবার জন্য, তারাই এখন নিজেদের বাঁচাতে প্রতিশোধের তাড়নায় জিয়াউল হাসানের ফাঁসি নিশ্চিত করার জন্য গোপন তৎপরতা অব্যাহত রেখেছেন। মানে যেভাবেই হোক জিয়াউল হাসানকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে হবে, এটি বোঝা যাচ্ছে। নর্থ ইস্টের দাবি অনুযায়ী সেই গোপন কল রেকর্ডই হলো আসলে পুরো ঘটনার চাবিকাঠি। তার মানে কতিপয় সেনা কর্মকর্তার নিজেদের বাঁচানোর চেষ্টার অংশ হিসেবেই কি একজন গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেওয়া হলো বা চিরতরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নাকি এর পেছনেও আছে আরো বড় কোনো অদৃশ্য খেলা? সত্যটা আসলে কি তা হয়তো এখনো অজানা। অজানা মানে আমরা জানি না, সাধারণ মানুষও জানেন না, কিন্তু এই ঘটনায় যারা জড়িত, এই ঘটনার যারা কুশীলব, তারা তো নিশ্চয়ই জানেন। এখন প্রশ্ন হচ্ছে যে কি করা হয়েছে সেই সংবেদনশীল কল রেকর্ড এবং ডাটা ইত্যাদি দিয়ে, কারণ জিয়াউল হাসান তো দৃশ্যপট থেকে সরে গেছেন, তিনি তো এখন কাস্টডিতে আছেন। এই জন্যই সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত কি যদি হয়, তদন্ত করা হয়, প্রকৃত ঘটনা উদ্ঘাটন কি সম্ভব হবে? মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের ভাগ্যে আসলে কি অপেক্ষা করছে? প্রশ্নটা এমনও হচ্ছে যে তিনি কি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবেন? এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে আসছে, কিন্তু উত্তর মিলছে না। সহসা উত্তর মিলবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তবে আমরা উত্তর আশা করি কার কাছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে। একই সঙ্গে বলতে চাই, আলোচ্য প্রতিবেদনের কোনো তথ্য নিয়ে দ্বিমত থাকলে গ্রহণযোগ্য সন্তোষজনক তথ্য প্রমাণ দিয়ে দেশের মানুষের বিভ্রান্তি যেন দূর করা হয়। সুপ্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে ঘটনার গভীরের বিশ্লেষণ যদি আপনারা পেতে চান, লিস্ট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার প্রিয়জন বন্ধু স্বজনকে ভিডিওটি শেয়ার করুন, তাকে দেখতে বলুন এবং তার সুচিন্তিত মতামত দিতে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করব এটি চলমান কোনো বিষয়বস্তু নিয়ে নয়। সরকারের বয়স মাত্র 2 মাস। এই সরকারের ভালো এবং মন্দ এর কোনোটাই আসলে এই মুহূর্তে বলাটা ঠিক হবে না, বলা উচিত হবে না। 2 নম্বর হলো যে এমন কোনো কথা বলা ঠিক হবে না যে কথায় অস্থিরতা তৈরি হয় কিংবা অবিশ্বাস তৈরি হয়। আমরা চাইব যে সুদীর্ঘ একটি গণতান্ত্রিক লড়াই এবং সংগ্রাম আমরা যে করেছি গত 17-18 বছর ধরে, তারপর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলো, সেখানেও 17-18 মাস ধরে যে বিভৎস একটা স্মৃতি, এবং ওই সময়টিতে দেশ যেভাবে পেছনে সারিতে পড়ে গিয়েছিল, আমরা প্রায় সবাই হাহাকার করছিলাম এটি গণতান্ত্রিক নির্বাচন হোক এবং জনগণ যাকে ভোট দিক তিনি ক্ষমতায় আসুন। আমরা জানতাম যে যেভাবেই ভোট হোক না কেন এরকম পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসবে। হয়তো আওয়ামী লীগ যদি থাকতো, আওয়ামী লীগ এখানে প্রধান বিরোধী দল হতো, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা পেত তাও বলা যাচ্ছে না। আবার এমনকি আওয়ামী লীগ যে প্রধান বিরোধী দল হতো তাও কিন্তু বলা যাচ্ছে না। এমনকি আওয়ামী লীগ তৃতীয় বৃহত্তম দলও হতে পারত।
এখানে নির্ভর করতো যে আসলে নির্বাচনটা কখন, যে সময়টিতে নির্বাচনটা হয়েছে 2026 সনে, তখন আসলে জনমত অনেকটা আওয়ামী লীগের দিকে চলে গিয়েছিল এই কারণে যে প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস পারেননি, দ্বিতীয়ত হলো বিএনপির যিনি প্রধান ব্যক্তি তিনি দেশের বাইরে ছিলেন, আর তার অবর্তমানে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা যে লুটপাট চালাচ্ছিল, যে চাঁদাবাজি করছিল এবং সারা বাংলাদেশে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ফেলেছিল, সবাই বলার চেষ্টা করেছিল যে এর চাইতে আগের জমানাটাই ভালো ছিল এবং বিএনপি ক্ষমতায় না এসে যদি এতটা দুর্নীতি করতে পারে, এতটা চাঁদাবাজি করতে পারে, তাহলে ক্ষমতায় গেলে তারা কত না জানি মন্দ কাজ করবে। তো এর মধ্যে হঠাৎ করে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, অর্থাৎ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো, তখন সবাই ধরে নিল যে আচ্ছা ঠিক আছে, এর সাথে জামাতই বোধহয় ভালো, জামাত ক্ষমতায় আসুক। বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসও দেখেছি। এখানে দেখেছি বলতে দুটো যে বুর্জোয়া রাজনীতি, ধনতান্ত্রিক রাজনীতি, বিএনপি কেন্দ্রিক এবং আওয়ামী লীগ কেন্দ্রিক, আমরা তাদের শাসনামল দেখেছি, এটা হলো পাবলিকের কথা। আর বুদ্ধিজীবী কেন্দ্রিক, তারপরে নীতিকথা কেন্দ্রিক, মানুষকে স্বপ্ন দেখানো কেন্দ্রিক যে একটা গ্রুপ ছিল বাংলাদেশে, তাদের নেতৃত্বে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সরকার পরিচালনা করলেন, তখন দেখা গেল যে বুর্জোয়া রাজনীতি অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের যে রাজনীতি তার সেটা জঘন্য। তখন সবাই বলার চেষ্টা করলো যে হে আল্লাহ, এ কি হলো, এই আপদ গেলে বাঁচি, এ যায় না কেন? এবং তাকে বিদায়ের জন্য আমরা রীতিমতো যাকে বলে হাত পিততে শুরু করলাম। কিন্তু ওরকম কোনো আন্দোলন করিনি, বিএনপি কোনো আন্দোলন করেনি বা অন্য কোনো রাজনৈতিক দল আন্দোলন করেনি। এই কারণ হলো জামাত আসলে পিছন থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দলটিকে নানাভাবে প্রমোট করছিল। কিন্তু তারপরেও জামাত নিয়ে একটা ভাইব তৈরি হয়েছিল, একটা হাইপ তৈরি হয়ে গিয়েছিল। এক নম্বর কারণ, আমেরিকা জামাতকে সমর্থন করছিল, চীন জামাতকে সমর্থন করছিল, এমনকি ভারত কিছুটা হলো নমনীয় হয়ে পড়েছিল। অন্যদিকে দেশের যে সাধারণ ইসলামী যে দলগুলো রয়েছে তারাও জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যে রাজনীতির একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিল। তাতে করে আমরা ধরে নিয়েছিলাম যে জামাত হয়তো ক্ষমতায় আসবে এবং বিএনপির মধ্যে কিন্তু একটা ভীতিকর অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। এরপর আসলে কোত্থেকে কি হলো, কারা করলো, কেন করলো আমরা বুঝতে পারলাম না। আমরা দেখলাম ওসমান হাবদি নামক একজন রাজপথের যে লড়াকু সৈনিক, বিভিন্ন কারণে তিনি আলোচিত ছিলেন, বিতর্কিত ছিলেন, তিনি নির্মমভাবে খুন হলেন এবং তার সেই খুনকে ক্যাপিটালাইজ করার জন্য কতিপয় গোষ্ঠী, ব্যক্তি, প্রতিষ্ঠান এমনভাবে রাজনীতিকে অস্থির করে তুলল। অবস্থা দৃষ্টি মনে হলো যে বাংলাদেশ আরেকটি বিপ্লব হয়ে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অথবা মানে প্যারালাল আর একটা সরকার খুব দ্রুত ক্ষমতায় আসবে এবং সেক্ষেত্রে যেটিকে তালিবানি শাসন বলা হয়, উগ্রবাদী শাসন বলা হয়, যেটিকে আইএস এর আবু বকর বাগদাদি টাইপের শাসন বলা হয়, মোল্লা ওমরের শাসন বলা হয়, ঠিক এইরকম একটা দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছিল বলে ভারত এবং আমেরিকা রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে। যতটুকু আন্দাজ করি যে ওই সময়টিতে লন্ডনে একটা যাকে বলা হয় গোপন সমঝোতা হয়। এখানে লন্ডনে দুটো সমঝোতা। এক নম্বর সমঝোতা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে একটা সমঝোতা করেছেন, যেটা আমরা প্রকাশ্যে দেখেছি। কিন্তু সেই সমঝোতার প্রেক্ষিতে কিন্তু তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতে সাহস পাচ্ছিলেন না বা তাকে আসতে দেওয়া হচ্ছিল না। তার মা হাসপাতালে প্রচণ্ডভাবে অসুস্থ ছিলেন, সবাই বলা বলি করছিলেন যে তিনি আসলে আইসিইউতে আছেন কিন্তু জীবিত নেই। কিন্তু তারপরে লোকজন তাকে বাঁচিয়ে রেখেছে বা তাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা হচ্ছিল এবং বিএনপি লোকদের মধ্যে জোর দাবি উঠছিল তারেক রহমান সাহেব কেন বাংলাদেশে আসছেন না। তখন তিনি বলেছিলেন যে তার আসার যে সিদ্ধান্ত তার একার উপর নির্ভর করে না। এরপরে অনেকগুলো ঘটনা এত দ্রুত, অর্থাৎ হাদির মৃত্যু, তারপরে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেওয়া, সব মিলিয়ে একটার পর একটা ঘটনা এমনভাবে ঘটতে থাকে এবং সেই ঘটনার মধ্যে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়ে বসেন ডিসেম্বর মাসের 25 তারিখে তিনি বাংলাদেশে আসবেন। তো আসার পরে যেভাবে তার মায়ের দাফন কাফন হলো, যেভাবে তিনি রাষ্ট্রীয় প্রোটোকল পেলেন, যেভাবে ইলেকশন হলো, ইলেকশনের পরে তিনি যেভাবে সরকার গঠন করলেন, এটা পুরোটা আর কি সিনেমাটিক।
সিনেমাতে যেমন একটার পর একটা ঘটনা ঘটতে থাকে, আর সেই সকল ঘটনার জন্য ডিরেক্টর থাকে, ক্যামেরাম্যান থাকে, লাইট থাকে, সাউন্ড থাকে, সংলাপ থাকে, ডায়ালগ থাকে, ইত্যাদি নানা বিষয় থাকে। ঠিক ওইরূপ ভাবে একেবারে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করা পর্যন্ত, পার্লামেন্ট চালু হওয়া পর্যন্ত, স্পিকার নির্বাচিত পার্লামেন্ট যখন চালু হলো, পুরো জিনিসটা এত দ্রুত যেভাবে ঘটলো, এটা আসলে সিনেমাতে সম্ভব। কোনো রাজনীতির ছাত্র হিসাবে 18 কোটি মানুষের দেশে এভাবে এত দ্রুত একটি জটিল রাজনৈতিক সমীকরণ মুহূর্তের মধ্যে সহজ সরল সমীকরণে পরিণত হয়েছে আমি বলতে পারবো না। তো যখন এরকম কোনো ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গে ধরে নেওয়া হয় বা মানুষ মনে করে এটার সঙ্গে একটা সমঝোতা আছে, এটির সঙ্গে একটি তলে তলে নেগোসিয়েশন আছে, এটির সঙ্গে আরো অনেক কিছু, এটাকে আপনি কনস্পিরেসি বলেন, তারপরে ভাগাভাগি বলেন, এরপরে আমি দামি বলেন, এরপরে আরো অনেক কিছু আপনি বলতে পারেন, এবং সেই সকল কথা আপনি হেসে উড়িয়েও দিতে পারবেন না, আবার রাগও হতে পারবেন না। তো সেই কারণে কি হলো যে মানুষের যে মোরাল সাপোর্ট সরকারের প্রতি এবং বিরোধী দলের প্রতি, এই নির্বাচনের প্রতি আসলে ওইরকম ভাবে স্ট্রংলি নেই। মানুষ সরকারকে সুযোগ দিতে চাচ্ছে। তারেক রহমান সাহেবের কর্মকাণ্ডে মানুষ অনেকে খুশি, অনেকে আশ্চর্য, আবার অনেকে চেষ্টা করে তার কোনো ভুল ত্রুটি ধরতে পারছেন না, কিন্তু কোথায় যেন একটু দীর্ঘশ্বাস আছে, কোথায় যেন হতাশা আছে, কোথায় যেন নীতি নৈতিকতার ব্যাপারে কিছু প্রশ্ন আছে, কোথায় যেন একটা দীর্ঘশ্বাস আছে। আর সেই কারণেই সরকার এবং বিরোধী দল তারা তো বটেই, একই সঙ্গে আওয়ামী লীগের মতো দল, গুপ্ত দল, অন্যান্য যে সকল রাজনৈতিক দল, তারা কেউ বসে নেই। তারা এই দুর্বলতা, কিভাবে নির্বাচনটা হলো, কিভাবে ফলাফলটা হলো, কিভাবে তারেক রহমান সাহেব এলেন, কিভাবে প্রধানমন্ত্রী হলেন, কিভাবে দেশ চালাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভীষণ রকম নড়াচড়া হচ্ছে। তো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হতে পারে। সরকারও পরিস্থিতি মোকাবেলা করে তার যে অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু কাজের কাজ যেগুলো আছে সেই কাজ